of our national conference on recent advances in physical and chemical sciences. Today we have 5 speakers, 4 from academics and 1 from the journal, assistant editor VD. And to start the session, I would like to invite Dr. Subhajit Pal from Department of Physics. Subhajit, let's take it. We are back here today for the second day of this conference, following a very productive and enlightening session yesterday. And after a night break, I think we have returned with a renewed sense of purpose. And of course, we are eagerly waiting to expand our knowledge base further. So I will not take more time, and therefore I'd like to start our morning session with our first lecture from Professor Anandadar Gupta of IISER Kolkata on the physics of topics, a part of the study of active matter system. Dr. Anandadar Gupta is currently an associate professor at the Department of Physical Sciences of IISER Kolkata. Dr. Anandadar Gupta completed PhD in physics from Jadavpur University in 2001. Then he joined as a lecturer in St. Julius College in 1999. Actually, it was before, and I think he took PhD later on, right? Like PhD degree was there. Yeah. And after that, he was a senior lecturer in Jadavpur University from 2005, and then he joined IISER Kolkata in 2007. His research interest includes quantum information theory and technology, quantum optics, especially in switch states and matter-related interaction. Apart from research, Professor Dasgupta is a distinguished physics educator over a wide variety of subjects in physics, theoretical and calculational. His teaching has consistently inspired several students over the past 2 decades, spanning undergraduate, postgraduate and research levels. He has recently received the Indian National Science Academy INSA Teacher Award. And sir, I now request you to kindly take this. Thank you. And audible? Yes. আচ্ছা ভাষাটা কি ইংরেজি না বাংলা? ঠিক আছে ওটা বাংলা বলতে এত সমস্যা নেই, কিন্তু দেখা যাবে ইংলিশটা বলতে অভ্যেস নেই, এটা ঠিক আছে তো? আচ্ছা, প্রথমেই ধন্যবাদ জানাই কান্তিদাস কলেজের ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি ডিপার্টমেন্টকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। এবং আজ সকাল অবধি দারুণ খেয়েছি, পিকনিক মনে হচ্ছে। আসল কথা আসলে আমার বক্তব্য হচ্ছে ভালো শুনতে পাচ্ছি, আমি শুনতে পাচ্ছি না, বাকিরা শুনতে পাচ্ছি কিনা? So the title is How Birds Flock, subtitle is The Physics of Active Matter. পাখি ঝাঁকে উড়ে কেন? আচ্ছা, ওই ভিডিওগুলো কি ডাউনলোড করা ছিল? অ্যাক্টিভিটি ফোল্ডারটাই আছে। আচ্ছা, আমার এইখানে এই লেকচার দেওয়ার একটা সুবিধা আছে, সেটা হচ্ছে লেকচার দেওয়ার দরকারই নেই, কারণ যদি তার বদলে দেখা যায় চালু হয়ে আসে। এটা যেটা তোমরা দেখতে পাচ্ছ, এটা ইউটিউব থেকে নেওয়া একটা ভিডিও, এবং এরকম হাজার হাজার ভিডিও ইউটিউব করলে স্পেশালি
স্টার্লিং মারমারেশন সার্চ করলে এরকম হাজার হাজার ভিডিও পাওয়া যায়। এগুলো হয়তো তোমরা বুঝতেই পারছো, অনেকগুলো পাখি, হাজারে হাজারে পাখি একসাথে উঠছে এবং তাদের নানা রকম প্যাটার্ন তৈরি করছে ইত্যাদি। এখন এই ভিডিওটা আরেকটু লম্বা, পুরো দেখার দরকারও নেই, কিন্তু সত্যি কথা বলছি এরকম ভিডিও দেখিয়ে মোটামুটি লেকচারটা শেষ করে দেওয়া যায়, কারণ দেখতে খুব ফ্যাসিনেটিং। এই ক্লোজআপে এখন বোঝা যাচ্ছে পাখিগুলোকে আলাদা করে দেওয়া। এখন প্রশ্ন হচ্ছে এটা কিভাবে হয়, এবং এই যে জিনিসটার নাম, এর ফর্মাল নাম হচ্ছে মারমারেশন। মারমারেশনের কন্ট্রোল না, মারমারেশন জিনিসটা এর নাম মারমারেশন কারণ এই আওয়াজটা হয়, যেমন পাখিরা একসাথে উড়ে ওরকম মারমার করে আওয়াজ হয় বলে মারমারেশন করে। এখন শুধু যে মারমারেশন পাখিদের আলাদা নয়, পাখিদের তো হয়নি, এই পার্টিকুলার পাখির নাম হচ্ছে স্টার্লিং, এবং স্পেশালি ইউরোপে প্রচুর জায়গায় এরকম ঝাঁকে উঠতে তাদের দেখা যায় বিশেষ বিশেষ সময়। এদেশেও দেখা যায় অন্য পাখিকে, তবে এত বড় ঝাঁক ইউজুয়ালি এখানে অতটা হয় না। আচ্ছা, আর অন করতে হবে তারপরে মনিটর তুমি যে পাখির ঝাঁকাটা না, এরকম মাছের ঝাঁকাটা বলে খুব। আচ্ছা, বিল্টার এই জিনিসটার সাথে আমরা আলাদা করে পরিচিত নই, কিন্তু যারা ন্যাশনাল জিওগ্রাফিক দেখেছো তারা নিশ্চয়ই দেখেছো এরকম ছবি। এটা মারা নদী, কেনিয়া তানজানিয়ার মাঝখানে, সেখানে বিল্ডিংসের ঝাঁক অপেক্ষা করছে। এবার একবারে গোটা দলটা নদীটা পেরিয়ে আসে, সেখানে প্রচুর কুমিরের হাতে পড়ে দিতে পারে ইত্যাদি, কিন্তু পেরিয়ে ঠিক আছে বছর প্রত্যেক বছর দুবার করে, একবার মানে তানজানিয়া থেকে কেনিয়া মানে মাথায় মারা চলে আসে, আর একবার উল্টো দিকে। আর এই যে আমার এটা দেখার পুরোপুরি হয়নি, মানে আমি এটা গোটা ছাপটা একটা দেখিনি, কিন্তু তার প্রিপারেশনটা দেখেছি, অবিশ্বাস্য। মানে এতগুলো বিল্ডারি এতগুলো একসঙ্গে এক জায়গায়, সেটা খুব অবাক করা যাচ্ছে। শুধু অন্য জিনিস নয়, ব্যাকটেরিয়াল কলোনিতেও দেখা যায় এরকম ঝাঁকে রক্ত। এই জিনিসগুলো ডিজিটাল করাই হয়, প্রোগ্রামে দেখা যায়, অনেক আর্টিফিশিয়াল সিস্টেমে দেখা যায় এই বিহেভিয়ার একই রকম, এবং এই বিহেভিয়ারটা কিন্তু প্রায় একই রকম, কিন্তু হয় অনেক রকম জায়গায়। যেমন এখানে বিদ্যুৎ কলোনি টিপিক্যালি কিলোমিটার্স তারপরে পুরো একটা দৈর্ঘ্য আবার ব্যাকটেরিয়াল কলোনি মাইক্রনের অর্ডারের সাইজ। এই কিলোমিটার থেকে মাইক্রন অর্ডারে একই রকম বিহেভিয়ার দেখা যায়, অনেক রকম একই রকম অনেক রকম বিষয়। তা এই প্রকৃতির থিওরি দিয়ে মোটামুটি অ্যাক্টিভ টপিক একটু, এবং এটা কিন্তু বর্তমান দেখতে খুব একটা কাজের জায়গা। There's a very active field, a field of active matter. এবং এই জনকল্যাণ অনেকেই এনাকে বলে ডক্টর উইলসন। তিনি যেটা করেছিলেন, তিনি প্রথম যেটা করেছিলেন সেটা হচ্ছে একটা খুব নাম করা মডেল দিয়েছেন যে ফ্লকিং কি করে হয়। আচ্ছা, এখানে কি দেওয়া হয়, ফ্লকিং থেকে দুটো প্রশ্ন করতে পারে, এটা হচ্ছে কেন হয় আর এটা কি করে হয়। কেন হয় উত্তরটা প্রাইমারি বায়োলজি, বায়োলজি নানা রকমের থিওরি আছে কেন এরকম এরকম ধারে পাখিটা একসঙ্গে ঝাঁকে ওঠে। তারপরে কিছু থিওরি হচ্ছে মানে অন্য শিকারী পাখিদের হাত থেকে মাথায় তুলতে পারে, এরকম আরো অনেক রকম তত্ত্ব তাদের আছে। আমরা সেটাতে যাচ্ছি না। ফিজিক্সের বক্তব্যটা হচ্ছে এটা কিভাবে হয়, এই এতগুলো পাখি একসঙ্গে একদিকে এক ঝাঁকে পড়ে দিল, তার মধ্যে প্রথম নিচে দিয়েছিল একদম প্রাথমিক মডেল। এবং তিনি যেটা বলেছিলেন সেটা হচ্ছে এই ফিজিক্সের যে ফেরোম্যাগনেটিজম, তোমরা তো বেশি ব্যাখ্যা করতে হয়, সবাই নিশ্চয়ই জানো। ফেরোম্যাগনেটিজমের যে বেসিক থিওরি আছে যে খুব বড় থাকলে
এই প্রত্যেকটাকে একটা ম্যাগনেট ভাব, এই প্রত্যেকটা টাইনি ম্যাগনেট তারা গরম অবস্থায় নানা রকম বিভিন্ন দিকে থাকে, কিন্তু যদি বাইরে থেকে ফিল্ড দেওয়া হয় তাহলে তারা একদিকে ম্যাগনেটিক ফিল্ড দিলে একদিকে ঘুরে যাওয়ার চেষ্টা করে, যার ফলে নেট ম্যাগনেটাইজেশন আছে। কিন্তু এটা দরকার এই হিসেবে বাইরে থেকে ফিল্ডটা দরকার নেই, তোমার ভিতরে একটা ইন্টারনাল ফিল্ড তৈরি হয়, মানে এই ম্যাগনেটগুলো এই টাইনি ম্যাগনেট অ্যাকচুয়ালি স্পিনের নিজের নিজের ইন্টারাকশনের জন্য সেটাকে আমরা বলি বাইস ফিল্ড, বাইস মিন ফিল্ড। আর সেই বাইস মিন ফিল্ডের এফেক্টেও বাইরে থেকে ফিল্ড না থাকলেও এরা একদিকে ওরিয়েন্ট করতে পারে। এখন ব্যাপারটা হচ্ছে এই যে সবকটা একরকম, রোটেশনাল সিমেট্রি ইন দ্য প্রবলেম, কোনো একটা দিক আরেকটা দিকের থেকে আলাদা নয় যতক্ষণ পর্যন্ত এক্সটার্নাল ফিল্ড আছে। এক্সটার্নাল ফিল্ডে কি হয়, সেই ফিল্ডের দিকটা স্পেশাল হয়ে গেল। কিন্তু যদি এক্সটার্নাল ফিল্ড না থাকে তার সত্ত্বেও সব অর্ডার যেটা ফেরোম্যাগনেটে হয় সেটাকে আমরা বলি স্পন্টেনিয়াস সিমেট্রি দেখি, যে রোটেশনাল সিমেট্রি যেটা আছে সেটা ভাঙছে কিন্তু বাইরে থেকে কোনো ফিল্ড দিয়ে সেটাকে ভাঙা হচ্ছে না, মেকানিক্যাল আনন্দ নিজের ভিতর থেকেই সেটা বেরিয়ে যাচ্ছে। এখন এই ছবিটা যারা একটু উপরের দিকে পড়াশোনা করতে অনেকেই হয়তো ছিল না, কিন্তু সেটা আমরা জানি এর মধ্যে যাচ্ছে না। যেটা বড় কথা হচ্ছে এই স্পন্টেনিয়াস একটা সিমেট্রি, একটা সিমেট্রি আছে স্পন্টেনিয়াসলি ব্রোকেন হচ্ছে, সেগুলো ফেরোম্যাগনেটিক তৈরি হয়। এখন এই নিচের মডেলে যেটা দেখিয়েছিল সেটা হচ্ছে রোটেশনাল সিমেট্রি, যেটা এই মডেলে প্রেজেন্ট পরের মডেলটাকে আমরা একটু বাড়িয়ে বলছি। তার কন্টিনিউয়াস দেখি বাই কালেক্টিভ ফোর্স, যখন নড়ছে বলে একসঙ্গে যাচ্ছে বলে স্পন্টেনিয়াস ব্রোকেন হচ্ছে, এটাই হচ্ছে ক্লাব। এই ছবিটা আমি জানি না এটা ফটোশপ করা হয় না, কিন্তু এটা নাকি তারপরে সত্যি করে সেখানে ঝাঁকটা দিয়ে বিরাট পাখি মনে হয়। আচ্ছা, এবার মডেলটা নিচের মডেলের যে বেসিক কম্পোনেন্ট গুলো সেগুলোকে বলা হয় ভয়েড, পাখি কিংবা পাখির মতো কিছু। এই মডেলের ডিমেনশনে এটা যদিও আমাদের জগতে 3 বা 2 ইভেন্ট কোথায় করতে পারছে না, কিন্তু ফিজিক্সে যে কোনো ডিমেনশনে অঙ্ক করতে পারবো, যেটা কি ডিমেনশনে রাখা হতো। আর বেসিক আইডিয়াটা হচ্ছে ঝাঁকটা আমরা ধরে নিচ্ছি সবসময় তাদের যে ইমিডিয়েট নেইবার কাছাকাছি যারা আছে তাদের ফলো করার চেষ্টা করে। কোনো একটা পয়েন্ট সে তার নেইবারিং পয়েন্টগুলোকে দেখছে, তারা যেদিকে যাচ্ছে সেদিকে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু এই পয়েন্টটা আরো কিছু আছে। প্রথম কথা হচ্ছে এই যে যাওয়ার চেষ্টা করছে তারপরে তাদের কাছে যারা দেখতে পাচ্ছে তাদের সেগুলো কি করে সেগুলো দিকে যাওয়ার চেষ্টা করছে, সেটা কিন্তু অল্প দূরত্ব বেশি দূরের করতে পারে না। এই যে ইন্টারাকশনটা যেটা তাদের একটা দিকে যাওয়ার চেষ্টা করছে সেটা আর ফলোইংটা ইনপারফেক্ট, একদম সবাই একদিকে পুরোপুরি নিয়ম করে চলে যাবে তা না, অ্যাভারেজ যেদিকে তাদের কাছে জিনিসগুলো যাচ্ছে তাদের কাছাকাছি দিকে যাচ্ছে। আর সেটা আমরা একটু অঙ্কটা এক্সপ্লেন করব, মানে এই ধরনের কমপ্লিট রোটেশনাল সিমেট্রি সব দিক সমান, আলাদা করে প্রত্যেকটা দিক আলাদা করে দেওয়া আছে। এখানে তোমরা বলতেই পারো যে বাকি যখন আকাশে পড়ে তখন হয়তো গ্র্যাভিটি মানে যে দিকটা হয়তো নিশ্চয়ই গ্র্যাভিটি আছে বলে, কিন্তু সেটা দেখানো যায় সেটা ইগনোর করলেও কিছু দেখা যায়। মডেলের মধ্যে আছে কমপ্লিট রোটেশনাল সিমেট্রি আছে, ট্রান্সলেশনাল সিমেট্রি আছে, মানে গোটা ঝাঁকটা যদি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় সরিয়ে নিয়ে যাও কোনো তফাৎ হবে না, তার বিহেভিয়ার একই রকম থাকবে। আর নাম্বার কনজারভেশন আছে, আমরা ধরে দিচ্ছি যে পাখি ঝাঁকে উঠতে উঠতে বড় হয়ে যাচ্ছে না আর জন্ম আসছে, যেটা মোটামুটি একটা রিজনেবল না। এইবার অঙ্কটা যে তুমি যদি এই যে থিটা হচ্ছে আইতম যে পয়েন্ট সেটা কত কোণ করছে, এটা কোণের দিকে থাকে কত কোণ করে আছে, এটা t+1 টাইম, এটা ডিসক্রিট মডেল। মডেলটা মানে টাইমটাকে আমরা কন্টিনিউয়াস না ধরে একটা বড় টাইম স্টেপ ধরছি, টি টাইমে দেখছি তো t+1 এখন t+z এগুলো বেশি ভালো হলো, মানে t+z কি এক স্টেপ পরে দেখছি এই আইতম পয়েন্ট যেটা তার t+z দিতে পারি t+1 আমরা এখানে লিখেছি,
তখন সে কত মান দেবে? সে বেসিক্যালি যেটা করবে সেটা হচ্ছে বাকি ধারে কাছে যে পয়েন্টগুলো আছে তাদের অ্যাঙ্গেলের অ্যাভারেজ করবে। অ্যাভারেজ করবে এখানে যে এনটা লেখা আছে এনটা মানে হচ্ছে নেইবারের উপর অ্যাভারেজ হবে। বহুগুণের পয়েন্টগুলো না, আইতম পয়েন্টটা বেরোনো আছে তার ধারে কাছে গুলো পর অ্যাভারেজ হবে। আর তার সাথে এক্সট্রা টার্ম গুলো, এক্সট্রা টার্ম হচ্ছে ইমপারফেক্ট পলিনেটিভ, মানে এটা হচ্ছে একটা নয়েজ টার্ম, র্যান্ডম টার্ম, যেটা বড় বেশি কম হতে পারে, সেটা সঙ্গে কি বলে আমরা আর একটু বিস্তারে বলবো। এটা গেল হচ্ছে তার কোনটা, আর এটা হচ্ছে সে কোথায় যাচ্ছে, মানে t+1 টাইম বা t+z টাইপের সে আইসোম কণিকাটা কোথায় গিয়ে যাবে। উত্তর সে যেখানে ছিল একদম t+3 সময় তার সাথে এটা যুক্ত হবে এই ভেক্টর। আমি এটা দিচ্ছি টু ডিমেনশন থেকে লিখতে সুবিধা আছে। সোজা কথা কি অ্যাঙ্গেলটা বলে দিল cos θ আর sin θ হচ্ছে দুটো ভিডিও কস আর ধরে দেওয়া আছে। সবকটা বাকি কিন্তু স্পিড আছে, সব পয়েন্টের স্পিড দিবি। এটা মডেলের সহজ করার জন্য করা হয়েছে। তাহলে যদি অ্যাঙ্গেলটা থিটা কালি হয় তাহলে cos θ আর sin θ দিয়ে কম্পোনেন্ট গুলো পাওয়া যাবে। ঠিক তখন আমরা যেটা আমি এক একক সময় ধরে সেটা ভিডিও cos θ t+1 আর ভিডিও sin θ t+1 এর যোগ করতে হবে। যদি ডেল্টা টি সময় করতে এখানে একটা ডেল্টা টি দিয়ে দিই। আচ্ছা, এই যে নয়েজ টার্মটা এই যে পাইছি এটা সম্বন্ধে আমরা এটুকু বলতে পারি, যেমন ধরে নিচ্ছি যে গড়ে নয়েজটা শূন্য, মানে মোটামুটি ধারে কাছে যেগুলো আছে তাদের দিকেই যাওয়ার চেষ্টা করছে। কিছু সময় পজিটিভ দিকে দেখছি, কিছু সময় নেগেটিভ থাকতে মানে অ্যান্ডটা বেশি হচ্ছে, কিছু সময় কম হচ্ছে, কিন্তু গড় পড়টা শূন্য। আরেকটা জিনিস ধরা হয় সেটা হচ্ছে এই যে অঙ্কের জিনিসটা দেখা এটা মায়াটা কিন্তু খুব জোরে। মায়াটা হচ্ছে কোথাও দেখো যে ডেল্টা আইতে আছে, খড়ের পেটে এখানে আসলে সবাই জানো ডেল্টা আই এর সিম্বলটা না জানলে কম জানা মনে হচ্ছে। ডেল্টা আই খুব সহজ জিনিস, আই এর কি সমান হলে 1 হয় আর আই এর কি আলাদা হলে 0। এই হচ্ছে তার মানে এখানে আইতম ভয়েড আর দ্বিতম ভয়েড যখন তুমি দেখছো তাদের যে র্যান্ডম তাদের হচ্ছে র্যান্ডম নয়েজ কাজ করছে, এইগুলো গুণ করে এদের গড় না তাদের যতবার পজিটিভ হচ্ছে ততবারই নেগেটিভ হচ্ছে, নেগেটিভ হয়ে যাচ্ছে। সেটা ডেল্টা আই এর কি এক না হলে নয়েজ অ্যাভারেজ আবার ডেল্টা কি টাইম কিন্তু আলাদা সময় যদি নাও এমনকি একই দুটো পয়েন্টে একই পয়েন্টে দুটো আলাদা সময় যদি নয়েজটা দেখো সেই নয়েজের কোনো পরিবেশন নেই, গড়ে শূন্য যাবে। আর যদি আই আর জি সমান হবে টি আর টি টাইম ইকুয়াল মানে টি সময় যে নয়েজটা স্কয়ার এর শূন্য হয় না, কোনো একটা র্যান্ডম নাম্বার যদি পজিটিভ নেগেটিভ দুটোই হতে পারে, দুটোই হতে থাকে, আর তার গড় যদি শূন্য হয় তার মোটামুটি কত বড় সেটা বলে তো স্কয়ার এর অ্যাভারেজ কভার করা। এটা তোমরা আরএমএস থেকে দেখেছো নিশ্চয়ই, র্যান্ডম ছাড়াও করা যায় অবভিয়াসলি। সেইটা একটা কনস্ট্যান্ট 2D লেখা হচ্ছে। এই হচ্ছে মডেল, মানে সোজা কথা t+1 টাকে কোথায় যাচ্ছে সেটা কি সময় কোথায় ছিল প্লাস এই ভেলোসিটি টু ডেল্টা মানে t+1। আর এইটা ইম্পর্টেন্ট যে অ্যাঙ্গেলটা হচ্ছে নেইবারের অ্যাভারেজ প্লাস র্যান্ডম নয়েজ। আর অ্যাভারেজ এই এন্ড আমি করেছি এই আরজেটি আর আরআইটির মধ্যে দুটো পয়েন্টের মধ্যে দূরত্ব যদি r0 থেকে কম না r0 এর সংখ্যা দিয়ে শুরু করা হবে, যে ধরে নাও মডেলের প্যারামিটার এতে যদি কম দূরত্ব থাকে তবেই আমি অ্যাভারেজ করব, বাকি সাথে বেশি দূরত্ব দেব। এটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে একটা পার্টিকুলার পয়েন্টের নেইবার কারা কিন্তু এই দূরত্বের মধ্যে কারা আছে সেটা কিন্তু সময়ের সাথে পাল্টে যেতে পারে। কারণটা স্ট্যাটিক নয়, পয়েন্টটা নড়ছে, প্রত্যেকবার যে দূরে ছিল সে কাজে চলে আসছে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, আমরা দেখবো এটার জন্যই রোডাল ক্লকিং এফেক্টটা হয়। আচ্ছা, এবার এই মডেলটা আমরা কন্টেন্ট চলবে, এটা মডেলটা আমি লিখছি, এই মডেলটা যদি কম্পিউটার সিমুলেট করো ওটা বেশি চলে আসে, দেখা যায় এটা অ্যানিমেশন চলে
এইটা হচ্ছে কম্পিউটার সিমুলেশন, অল্প সংখ্যক কিছু পয়েন্ট নিয়ে। এবং এই যে কালারগুলো আছে, এই রঙগুলো কিন্তু বেসিক্যালি যেগুলো একই দিকে যাচ্ছে গ্রাফটি, সেগুলোকে একই রঙ হতে হবে, এগুলো আলাদা আলাদা পয়েন্ট নয়। সময়ের সাথে যখন ইভলভ করছে, যারা একই দিকে যাচ্ছে তাদের একই রকম হবে। মানে এটা কিন্তু পুরোপুরি র্যান্ডম ডিটেকশনে পয়েন্টগুলো হচ্ছে না, শুরু করা হয়েছে। কিন্তু কিছুক্ষণ সিমুলেট করে এই মডেলটা জাস্ট করা করছি এরকম ঝাঁক তৈরি হয়ে যায়। এইটা হচ্ছে বিচেক মডেলের রেজাল্ট। এবং যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই বিচেক মডেল ফ্লকের নানা রকম ধর্ম, স্কেলিং প্রপার্টি কি জিনিস আমি এই মুহূর্তে বলছি না, কিন্তু নানা রকম ইম্পর্টেন্ট ধর্ম এগুলোকে এখান থেকে চলে যায়। আর শুধু যে পাখি উড়ার জন্য ব্যবহার করা হয়, একটা বিরাট ক্লাস অফ মেটেরিয়ালস কল্ড পোলার অর্ডার ড্রাই অ্যাক্টিভ ফ্লুইড, তার জন্য এটা কাজ করে। এই নামটার মানে একটু বোঝার চেষ্টা করছি। অ্যাক্টিভ মানে বাইরে থেকে কোনো একটা এনার্জি সোর্স থাকে, এনার্জি কিন্তু কনজার্ভ নয়। একটা যে মোমেন্টাম কনজার্ভ হবে না, কিন্তু ভেবে দেখো যে এটা সেক্টরের মধ্যে ভেলোসিটিটা ঘুরে যাচ্ছে, অ্যাঙ্গেলটা ঘুরে যাচ্ছে। কিভাবে ধারে কাছে যে অ্যাভারেজ আমি এই বাকিটা এদিকে উঠছিল, ধারে কাছে বাকিগুলো এদিকে উঠছে, ও কিন্তু ঘুরে ওদিকে যাচ্ছে চেষ্টা করে, কিন্তু মোমেন্টাম পাল্টে যাচ্ছে না। খেলে মোমেন্টাম কনজার্ভ হচ্ছে না, কারণ বাইরে কোনো জিনিস আছে, এবার বাকিগুলো বাইরে হাওয়া আছে বা ভেরি সাবল। এবং এটা হচ্ছে ড্রাই কথাটা না, এটা ড্রাই শব্দটা, এটা মানে হচ্ছে বাইরে থেকে এক্সট্রা ফোর্স আছে, এর মোমেন্টাম কনজার্ভ হচ্ছে না। নাম্বার কনজার্ভ হচ্ছে, রোটেশনাল সিমেট্রি আছে, ইন্টারঅ্যাকশন তো শর্ট রেঞ্জ, খুব কাছাকাছি করে দেখা যাচ্ছে পাখি, তাহলে ওই যে অ্যাভারেজ যেদিকে যাবে সেটা কাছাকাছি গুলোর দিকে, দূরে গুলো না। আর ইমপারফেক্ট ফলফল, নয়েজ আছে। এই প্রপার্টিগুলো যদি থাকে, তাহলে এই যে বিচেক মডেলটা খাটে তাহলে সে ফলার জন্য, এবং সেটা একটা ভাস্ট ক্লাস অফ থিংস। তাহলে শুধু পাখির ছাপ পড়া নিয়ে কিন্তু এই তথ্যটা নয়, যে কারণে এটা ইম্পর্টেন্ট। আর মজা হচ্ছে একটু আগে যে সিমুলেশন দেখালাম, তা দেখতে গেলে যে পুরো র্যান্ডম থেকে শুরু করলে কিছুক্ষণ পরে চাপগুলো একসাথে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু এই যে অর্ডার স্পেস মোটামুটি সব একদিকে যাচ্ছে, এটা যে টু ডিমেনশনে আদৌ হয় সেটা কিন্তু একটা বেশ বড় সারপ্রাইজ ছিল। তার বড় কারণটা হচ্ছে এটা তোমরা আমাদের এমএসসি ক্লাসে পড়লো, স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স একটা খুব ইম্পর্টেন্ট থিওরেম আছে, যাকে আমরা মার্টিন ওয়াগনার থিওরেম বলি। কিন্তু আসলে হোহেনবার্গ, মার্টিন ওয়াগনার, কোলম্যান থিওরেম বললেই হবে। এই চারজন লোক বিভিন্ন সময়, মার্টিন ও ওয়াগনার একসঙ্গে এবং বাকিরা আলাদা সময় আলাদা কনটেক্সটে এই একই থিওরেম প্রমাণ করেছে। এবং থিওরেমটা মোটামুটি এই, যেটা হচ্ছে it is impossible to spontaneously break a continuous symmetry in thermal equilibrium at a number of temperature with short range interactions in two dimensions. এটা two dimension, এটা সেটা একটা বলা হয় যে convection two dimensional system এর ক্ষেত্রে it's impossible to spontaneously break a continuous symmetry. এইটা খুব নাম করা ছিল না, এবং এটা এমএসসি ক্লাসে যা বলা যায় এটা খুব স্ট্যান্ডার্ড টেক্সট বুক ছিল। এই যে আমরা একটু আগে দেখলাম যে রোটেশনাল সিমেট্রি আছে সব দিকে একরকম, তাহলে তার সত্ত্বেও পাখিগুলো মোটামুটি একই দিকে উঠছে, তার মানে কোনো একটা দিক চুজ করে নিয়ে কন্টিনিউয়াসলি সিমেট্রিটা ব্রেক করে গেছে। এইটা কিন্তু এক্সপেক্টেড ছিল না, কারণ এই খুব নাম করা ধরে বলছে এরকম হতে পারে না। যদিও এটা খেয়াল করো, এখানে কথাটা বলা থার্মাল ইকুইলিব্রিয়াম, তো বলতো এখানে থার্মাল টেম্পারেচার তো কোনো রোল নেই, আমাদের যে মডেল কিছু মডেল আমি টেম্পারেচার কথা বলি, আসলে কিছু করেছি না, বলেছিলাম এই নয়েজটা ঢুকিয়েছি, নয়েজের যা রোল মোশনে আর স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের টেম্পারেচার রোল মোটামুটি র্যান্ডম একটা এফেক্ট দিয়ে দেয়। তার জন্য থার্মালটা কিন্তু এটা কোথাও থাকে, যেটা থাকে না সেটা ইকুইলিব্রিয়াম, এটা সাম্যাবস্থায় নিয়ে নড়ছে, ডায়নামিক্যাল সিস্টেম, এবং ডায়নামিক্সের জন্যই কিন্তু এই হোহেনবার্গ সিস্টেম এই মাল্টিপ্লাইমেন্ট করবেন থিওরিটা খাটে না। তাহলে এটা আমরা এই থিওরিটা বোঝার চেষ্টা করি। তাহলে এটা এই যে ওটা অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমাদের একমাত্র নিজস্ব কন্ট্রিবিউশন, মানে কালিম্পংয়ের পাহাড়ের ছবি। যদিও পাহাড়ের মানে
তারপর পয়সা থেকে আমরা এটাই ছিল বলে এটা লাগিয়েছি যেটা আমাদের গল্পে এখানে পাহাড় একটা মাঠ আছে যেখানে খুব ঘন যাতে করে তুমি তোমার ধারের কাছে 3-4 জনকে দেখতে পাও তার বাইরে দেখতে পাও ওই শর্ট রেঞ্জ ইন্টারাকশন সিমুলেট করো। এবার ধরো এখানে এই মাঠের মধ্যে পয়েন্টার ধরে এক দলের লোক দাঁড়িয়ে পয়েন্টারে তারা কোনো না কোনো দিকে পয়েন্ট করবে, দাঁড়িয়ে থাকবে চুপচাপ নড়বে না, শুধু এক কোনো এক দিকে পয়েন্ট করবে। এবার যাদের বলা হয়েছে তোমরা চেষ্টা করো সবাই এক দিকে পয়েন্ট করবে। এখন কিন্তু কেউ একদিকে প্রথমত সবাই আলাদা আলাদা দেখেছে, এখন একজন দেখছেন তার ধারে কাছে দেখা আছে তাদের তারা সবাই আলাদা আলাদা দিকে আছে পয়েন্ট করছে, তার অ্যাভারেজ দিকে পয়েন্ট করার চেষ্টা করবে। ওরা এবার সবাই যেটা করবে মোটামুটি ওই হিচেক পড়ার যে করছে সেটাই তফাৎ ঠিকই করছে না তার জায়গায়। এখন তোমরা চাইনিজ ডিসকাস খেলাটা করলে যে একজন কোন একটা সিক্রেট কাউকে বললো ফিস করে, সে আবার আরেকজনকে বললো, সে আবার আরেকজনকে বললো, এবার করতে করতে 10-12 বার যাওয়ার পর দেখা যায় যে কথাটা বলা হয়েছিল শুরুতে আর সেক্ষেত্রে তারা সব পুরোপুরি আলাদা হয়। এবং এখানে আমরা তাই পাই যে ফলোইংটা যদি করে থাকে অ্যাভারেজের দিকে পড়তে চেষ্টা করে কিন্তু কিছু তো র্যান্ডম নয়েজ থাকে, সবাই তো এখন পুরোপুরি পারফেক্টলি পারে না। তাহলে এই ছোট ছোট এরর গুলো হয় কনটেক্সটে, সেদিন যত তুমি দূরে যাও তত অ্যাকুরেট হবে, যত শুনতে থাকে কিছুক্ষণ পরে দেখা যায় বহু লেগে যদিও প্রত্যেকে তার ধারে কাছে যাওয়া আছে তাদের মোটামুটি সেই দিকেই পয়েন্ট করছে, তুমি বহু দূরে চলে যাও তখন কিন্তু আর আলোচনা হয়। Widely separated people end up pointing in very different directions. মানে এই যে অর্ডারিং যেটা আমরা এক্সপেক্ট করছিলাম যে সবাই একদিকে পয়েন্ট করবে, এটা কিন্তু শর্ট রেঞ্জ ইন্টারঅ্যাকশন দিয়ে সম্ভব না। এটা টু ডিমেনশনে করা যায় না, কারণ খুব কাছাকাছি লোকে যদি দেখো তুমি এই কাছাকাছি লোকের দিকে পয়েন্ট করছো, একটু বোঝাচ্ছে পড়াশোনা একটু বোঝাচ্ছে ওগুলো যোগ করতে করতে অনেক বড় হয়ে যায়। এইবার যেটা আমরা একটু আগে বললাম এটা হচ্ছে আমি এই একই জিনিস দুভাবে বলার চেষ্টা করব, পুরো অঙ্কটা অনেক জটিল, পুরো অঙ্কের মধ্যে আমরা যাবো না, কিন্তু এটা হচ্ছে একদম অঙ্ক ছাড়া এরপর একটু অঙ্ক দিয়ে একটা আলোচনা দেওয়া হবে। এটা যদি প্রায় কিন্তু মার্কিং ব্যাংকের থিওরি কাজ করে, কেন করে সেটা এই ক্ষেত্রে আবার বলে যাবে। ধরো এবার পয়েন্টটা না, এবার আমাদের মানে যারা আছে তারা এক জায়গায় দাঁড়িয়ে কিন্তু বলা হচ্ছে একই দিকে হাঁটা, সবাই আলাদা আলাদা ঘাটছিল, একজন দেখতে তার ধারে কাছে লোকের কোন দিকে হাঁটছে তার বড্ড ঘাটার চেষ্টা করে। এইবার কিন্তু আমাদের যেটা হয় যে আগের মতো একই ছোট ছোট এরা থাকা সত্ত্বেও কিছুক্ষণ পরে দেখা যায় সবাই মোটামুটি ছাদটা একই দিকে হাঁটছে। এই যে এই ব্যাপারটা এইটা হচ্ছে মার্কিন ব্যাংকের থিওরির বিরোধিতা। আগেটা ছিল মার্কিন ব্যাংকের থিওরির প্রমাণ, কিন্তু সেটা প্রমাণ না, কিন্তু হ্যান্ডেলিং জাস্টিফিকেশন কেন হয় আর হাঁটলে কেন হয় সেটা আমরা এখানে বলার চেষ্টা করবো, একটু অঙ্ক করে দেখানোর চেষ্টা করবো। ওইটা কথা হচ্ছে যেটা থিওরিটা যেটা কি করে সেটা দুটো করে বলতে পারে না, যে থিওরিতে কিছু শর্ত থাকে আছে থার্মাল ইকুইলিব্রিয়াম দিয়ে থাকে, ওয়াকারস আর নট ইন ইকুইলিব্রিয়াম, ওয়াকারস আর একই টাইম এটা আপনি দেখে তো বাচ্চা মানে ভেবে দেখেন যে যদি সবাই একই দিকে চলার চেষ্টা করে তখন যেটা হবে কেউ যদি উল্টো দিকেও যায় বহু জীবনের লোকেরা কিন্তু এই রোগ অ্যাক্টিভেট করবে না, কারণ যদি সে অন্য দিকে যেত সে কিন্তু তার নিজের নির্ভর থেকে ছেড়ে অন্য দিকে চলে যাবে, কিছু তার এবারে আলাদা হয়ে যাবে, তা আবার তাকে ফিরে যাবে। মানে সোজা কথা একজন ওয়াকার তার ইমিডিয়েট নির্ভর যে কতজন আছে তাদের থেকে ইনপুট না নিয়ে আরো যদি সে সরে বিচ্যুত হয় তার রাস্তা থেকে, তাহলে কিন্তু সে আরো অনেকের কাছ থেকে ইনপুটটা পাবে। যেহেতু সে অনেক বেশি নির্ভর থেকে ইনপুট পাবে সেহেতু সে অনেক বেশি ভালোভাবে একই দিকে যেতে পারে। সেটা আমরা একটু অঙ্ক করে দেখানোর চেষ্টা করবো। তো অঙ্কটা যদি আগে অঙ্কে পৌঁছানোর জন্য অঙ্কটা খুব সহজ অঙ্ক করা, মানে বেসিক্যালি ওই ডিমেনশন অ্যানালিসিস করতে হবে, কিন্তু এটা বোঝানোর জন্য একটা একটুখানি ম্যাথমেটিক্যাল স্কিল যাওয়া হবে। ধরো আমরা কোথায় পয়েন্টারের থ্রু দিয়ে শুরু করি, পয়েন্টার মানে বিচেক মডেল টাইপ, একদম শুধু একই তফাৎ আছে। বিচেক মডেলের 2 নম্বর ধাপ যেটা লেখা ছিল যে 3+1 সময় কোথায় যাচ্ছে সেটা কেন, এটা কোথায় যাচ্ছে, এটা একই জায়গায় আছে, শুধু অ্যাঙ্গুলার ব্যাপারটা।
বাকি নাই মানে এই যে আইডি কাউন্টটা পরের থেকে কি হবে না অ্যাভারেজ অফ দ্য নেইবারস প্লাস র্যান্ডম এর র্যান্ডম এর কি হবে তার গড়টা শূন্য আর এই ট্রেডটা করে দিচ্ছে যে শুধু নিজের সাথে নিজের রিলেশন আছে আর এখানে মোটামুটি যেটা আমি আগেও বলেছি এই গীতা বেসিক্যালি টেম্পারেচার রোল দিবে তাপমাত্রা বাড়লে যেরকম বেশি টাইম না এখানে গীতা বেসিক্যালি বড় বলে বেশি টাইম আর ইনফ্যাক্ট এটা ইকুইলিব্রিয়াম ফেরোম্যাগনেটের এটা যখন তাকে ডিস্টার্ব করা সে কিভাবে ফিরে আসবে যে ইকুইলিব্রিয়াম স্টেটে সেটা বলতে গেলে ঠিক এই মডেলটা ব্যবহার করা এবার এই ইকুয়েশনটা এটা অ্যাকচুয়ালি আমাদের অনেক সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার আমরা লিখি ডিফিউশন ইকুয়েশন রেট ইকুয়েশন আসলে সেটা বুঝতে গেলে সেটা বুঝতে গেলে একটুখানি মডেলটা একটু পাল্টাতে হবে সেটা হচ্ছে ধরে নেওয়া যায় যে আমরা এই পয়েন্টের যারা আছে তারা সব এটা ডিমেনশনাল ল্যাঙ্গুয়েজে বসে আছে টু ডিমেনশনাল থ্রি ডিমেনশনাল ভাবতে পারো থ্রি ডিমেনশনাল কল্পনা করতে অসুবিধা নেই নেইবার কারা নেইবার হচ্ছে জাস্ট ইমিডিয়েটলি বাকি যান্ত্রিক উপর নিয়ে সামনে পেছনে যাওয়া আছে তাহলে যে অ্যাভারেজটা করছি নেইবারদের উপর সেটা কি করবে না এই যে আর থেকে যেটা বসে আছে তার নেইবার কারা আর থেকে এই যে তড়িৎ ভেক্টরের দিকে আর মাইনাস ইআই এর দিকে আচ্ছা এই আইটা কিন্তু আইটম কণিকা নয় এখানে আইটম কণিকার মধ্যে কিন্তু আর থাকে সে কোথায় আর প্রতিশত যে আছে তার বাতিক যান্ত্রিক সব উপরে নিচে সামনে পেছনে এইভাবে যোগ করতে এগুলোকে যোগ করে কতগুলো নেবে খুব সহজ ডিমেনশনাল টুডি বাতিক যান্ত্রিক ভোল্টেজ করে তাহলে এই টুডিকে ভাগ করো এই হচ্ছে প্রাইমেরি তাহলে এখানে ধরে দিচ্ছি একদম নিয়ারেস্ট নেইবারদের মধ্যে ইন্টারঅ্যাকশন আছে তার মধ্যে রেগুলার দেখা যাচ্ছে এই সব তাহলে এবার যদি আমি সেখান থেকে ওই আরটি তে এই যে অ্যাভারেজ যেটা অফ দ্য নেইবার তার থেকে থিটা কি বাদ দিয়ে খুব সুন্দর এটাই হবে শুধু ভেতরে আমি থিটা থিটা যোগের মধ্যে ঢুকিয়ে দিয়েছি যোগের তো ঠিকানা দেওয়া আছে তাই কিন্তু থিটা ঢুকিয়েছি মানে তুমি থিটা বাইক দিয়ে হয়েছে এটা এসে বম্বে দিয়ে ভাগ করতে পারে মানে এটাকেই জাস্ট দিয়ে রাখা হয়েছে এখন তোমরা জানি না অনেক কম্পিটিশন দেখেছো অলরেডি ধরো কিছু ওয়ান ডিমেনশনের হতো তাই থিটা অফ x প্লাস a প্লাস থিটা অফ x মাইনাস a মাইনাস 5 থিটা অফ x এই জিনিসটা অন্তত নিউমেরিক্যাল মেথডসে বা কম্পিউটেশনাল মেথডসে তোমাদের অবশ্যই দেখা উচিত এই জিনিসটা তোমরা বলতে পারো কিসের সাথে বেশি থিটা অফ x প্লাস a ডান দিকে বাম দিকে এগুলো যোগ করি আর এখানে যে বসে তার ভ্যালুটা আচ্ছা এটা হলো থিটা অফ x প্লাস a মাইনাস থিটা অফ x এই যদি ছোট হয় সেটা কিসের মত এই বোর্ড আছে এটা বোর্ড মানে বোর্ড ছিল বলে বোর্ডের উপরে বলে এটা দেখ এটা কিন্তু এটা বলতে আমি নিশ্চিত কথা চিনতে পারবো থিটা অফ থিটা বলে f অফ x প্লাস a মাইনাস f অফ x এই যদি ছোট হয় তাহলে কথা লিফট ছোট লোক আমার তো মাইক আছে তোমার টিম f of x plus a minus f of x যখন এটা খুব ছোট জিরো হয় এই যদি ভীষণ ভীষণ ছোট হয় জিরো হয় তাহলে এটা ঠিক আছে কিন্তু ধরো আচ্ছা এটা যদি আমি a দিয়ে ভাগ করি f of x plus a minus f of x এটা যদি a দিয়ে ভাগ করি পুরো নিউমেরিক্যাল হবে এটা যেটা নিউমেরিক্যাল হবে তোমরা অনেকেই করে দিই ডেরিভেটিভ f of x plus a minus f of x by a হচ্ছে কন্টিনিউটিভ অ্যাপ্রক্সিমেশন দ্য লিমিট আর এই বস্তুগুলো দিয়ে তুমি পাবে অ্যাকচুয়াল ডেরিভেটিভ তাহলে f of x plus a minus f of x এটা হচ্ছে a times first derivative at x এর approximation a numerical calculation derivative করার সময় বা differential equation solve করার সময় এটা ব্যবহার করা যায় তোমরা নিশ্চয়ই প্রোগ্রামিং করে বলছো
আচ্ছা কিন্তু এটা কিন্তু সেরকম নয়, এটা f of x plus a minus f of x নয়, f of x plus a plus f of x minus a minus twice f of x, সেটা তুমি খুব সোজা f of x plus a minus f of x, তারপরে যদি তুমি f of x minus f of x minus a বাদ দাও, তাই তো না? কিন্তু এইগুলো বাদ দিচ্ছি না যে যে ভ্যালু সেটা তোমার কন্টেন্ট করতে পারবে, তাই এটা কি সেকেন্ড এটা তো আমরা করেছি মানে f of x plus a plus f of x minus f of x minus a minus twice f of x by a square, এটা হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভ অ্যাপ্রক্সিমেশন, এটা সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন নিউমেরিক্যালি সলভ করতে এটা ব্যবহার করা যায় না, মানে এইটা বেসিক্যালি second derivative in the ith direction, again সবসময় আমরা একটা হচ্ছে derivative of del x plus derivative of del y plus derivative of del z এরকম, যেটাকে আমরা ল্যাপ্লাসিয়ান বলে থাকি। এই যদি খুব ছোট হয় তাহলে এটা বেসিক্যালি ল্যাপ্লাসিয়ান। তাহলে দাঁড়ালো এই যে অ্যাভারেজ যেটা নেইবারের আর সেই পয়েন্টে যে ভ্যালু তাদের মধ্যে তফাৎ হচ্ছে a স্কয়ার বাই 2 টা এখান থেকে। আচ্ছা একটা গন্ডগোল হয়ে গেছে, গন্ডগোল হচ্ছে আমি ডায়াগনোসিস করা হচ্ছিল এটা আগেও দেখেছিলাম, গন্ডগোল হচ্ছে সেখানে আমি দুইটা ডিমেনশন ব্যবহার করেছি আর নয়েজের সিগন্যালের জন্য দুইটা ব্যবহার করা হয়েছিল, তাই কিছু পরে আর দুইটা এইটা থাকবে আবার হলো এই দুইটা ডিমেনশন, তাহলে এই স্কয়ার বাই 2 টি নিয়ে একটা কনস্ট্যান্ট ইনটু ল্যাপ্লাসিয়ান, তাহলে আমাদের যে পয়েন্টের ইকুয়েশন যেটা থিটা মান সমান এভারেজটা সাবট্রাক্ট এটা কিন্তু যা যাচ্ছে যে এভারেজটা কি বললাম আর টু দ্য ভ্যালু প্লাস এই ল্যাপ্লাসিয়ান, আর এটা কোশ্চেন এটা তুমি এদিকে নিয়ে চলে যাবে থিটা আর টি প্লাস 1 মাইনাস থিটা আবার এটা হলো ফার্স্ট টাইম ডেরিভেটিভ তাই না, একদিন থেকে আমরা ওয়ানটা দিয়ে ছোট ধরে গেছে ওয়ান তারপর ডেল্টা কি করে দেওয়া কিছু হয়, basically this becomes del t theta by del theta del t, which is u times the Laplacian theta plus the force, theta का additional noise term, এই noise term যদি না থাকে তাহলে বাকি ইকুয়েশন থেকে আমাদের যেটা হবে সেটাকে বলা ডিফিউশন ইকুয়েশন, মানে কোন জায়গায় ধরো পারফিউম এই আচ্ছা বাইরে ঘরের এক কোণে যদি কিভাবে পারফিউম স্প্রে করে এই করে অন্য কোণে পৌঁছতে মোটামুটি কতক্ষণ লাগে, ধরো এখানে যদি একটা পারফিউম স্প্রে করি ওই মানে যদি বন্ধ হয়ে কতক্ষণ পরে 1-2 ঘন্টা কিন্তু লাগে না, সেকেন্ডের মধ্যেই পৌঁছে কিন্তু ডিফিউশন যদি আমরা এমনি বলি যে এখানে এই যে মানুষগুলো এখানে ক্যান্টার ভেলোসিটি আছে তার 6 ওখানে পৌঁছে, ডিফিউশন কিন্তু সাংঘাতিক স্লো প্রসেস, এই ডিফিউশন হলো তাহলে কয়েক ঘন্টা লাগে, কয়েক ঘন্টা মানে প্রায় দিন এখান থেকে এই স্টেজ থেকে ঘরে একদিন মতো লেগে যায়, এখান থেকে ওইখানে আমরা পৌঁছালো যাতে সেটা কেন পৌঁছালো না সেটা কিন্তু ডিফিউশনে পৌঁছায় না, কারণ এটা বলা কারণ এটাই যে আমরা একটু পরেই বলবো ডিফিউশন ভীষণ স্লো যেটা আমরা কাজে লাগে, কিন্তু তাহলে গন্ধটা ধরো মাংসটার নাম তো বাড়িতে পাশে পাশে গন্ধ পাচ্ছে প্রায় সময় জন্য কেন পাচ্ছে তাহলে তাকে পাওয়া যাবে কিভাবে বলতে এটা আমার তুমি এতটা বাংলা নেই ডিফিউশন নেই ব্যাপন নেই, এটাই বললাম ব্যাপনটা অত্যন্ত আস্তে হয়, এত আস্তে হয় যে তোমার বাড়িতে মাংস রান্না করে তোমার খাবার টেবিলে গন্ধ বের করে তোমার 5 মিনিট লাগে, 5 মিনিট বা ঘন্টা লাগে, এটা ব্যাপন না, এটা অনেক সময় বলা হয় যে ডিফিউশনের একটা এক্সাম্পল কি না এটা বলা চায়ের মধ্যে তুমি একটা কি ফেলে দিচ্ছ এটা বলে পুরো চা দিয়ে গেল, তুমি যদি কিছু না করতে তাহলে কিন্তু কয়েক ঘন্টা লেগে যাবে চাই কিনা কি করো হিট দাও চায়ের কাপে কি গরম করো চায়ের কাপে কি করো চায়ের কাপে কি বললে চা দাও গোলাপ এখানে তো বেসিক্যালি কনভেকশন এর জন্য হাওয়া এখান থেকে ওখানে বয়ে নিয়ে যায়, বেসিক্যালি কনভেকশন, ডিফিউশন আদৌ নয়, ডিফিউশন ইজ মাচ স্লোয়ার দ্যান দ্যাট, ডিফিউশন অফ দি আচ্ছা এই যে ইকুয়েশনটা আচ্ছা বের আমার সময় এখানে ছবি কি তো নেই তাহলে আমাকে এটাকে আছে মানে কি
আমার তো জানতে হবে কত কত দূরে যাচ্ছে না লোকে কতক্ষণ বোর করে এটা আমি কিন্তু আপনার সাথে আরো দিন পর কাজ আরো আরে এই বন্ধ তো তুমি কি আছে ও তুমি কি জানো এই ঘন্টা বাড়াও দেড় ঘন্টা বাড়াও আচ্ছা এই যে ইকুয়েশনটা ডিফিউশন ইকুয়েশন তফাৎ হচ্ছে এখানে একটা নয়েজ আছে এটা খুব নাম করা একটা ইকুয়েশন বিশেষ করে মডার্ন ফিজিক্স মানে কিন্তু যেটাকে পাঠ্যবইতে যেটাকে মডার্ন ফিজিক্স বলে সেটা কিন্তু 100 বছরের বেশি পুরনো হয়ে গেছে মানে তার সেন্টিনারি আমরা মোটামুটি উদযাপন করছি সেটা মডার্ন ফিজিক্স আদৌ নয় সেটা বেশ এনশিয়েন্ট ফিজিক্স না এগুলো বরং মডার্ন ফিজিক্স এগুলো 20-25 বছরের বেশি নাই এটা বলতে এটা একটা ইকুয়েশন এর নাম হচ্ছে এডওয়ার্ডস উইলকিনসন ইকুয়েশন মানে এই ডিফিউশন এর সঙ্গে এই মাইক্রোটা যুক্ত আর মাইক্রোটা ওই এফআর ওই যেটা ছিল এফআই হচ্ছে শুধু এস এট আরসি এর মধ্যে কোরিলেশন এখানে কোয়ান্টাম ডেটার মধ্যে ডিরাক ডেল্টা ফাংশন চলে আসে টেকনিক্যাল ডিটেইলসটা যায় কিন্তু এদিকে যাই না যে আর ইকুয়াল টু আর টাইম বলে তবেই হবে কি কোটি নইলে দিল কি কোটি প্র্যাকটিস আচ্ছা এডওয়ার্ড উইলকিনসন এটা অ্যাকচুয়ালি উপর থেকে দানা জিনিস হচ্ছে কথা বলে এই দানা তার কলটা তৈরি করছে তার মানে ভিত্তি তৈরি হচ্ছে তার সার্কিটে কিরকম হবে সেটা স্টাডি করতে কি ইকুয়েশন তৈরি করছে আর এখানে আছে একটুখানি এডওয়ার্ড সম্বন্ধে বলা উচিত এডওয়ার্ডের নাম হয়তো বিশেষ তেমন জানে না স্যাম এডওয়ার্ডস কিন্তু অনেক বিষয় পায় যেমন কোয়ান্টাম ফিজিক্স বলে একটা অ্যাডভান্স টপিক আছে আমরা মডার্ন পার্টিকেল ফিজিক্স খুব বেশি ব্যবহার করি তা কান্ডেন্সার রেফারেন্স ব্যবহার করা ডিসঅর্ডার নিউক্লিয়াসে তার ব্যবহার এবং ক্যালকুলেশন সেভার করি এবং শুধু তাই না statistical mechanics of polymers with excluded volume বলে একটা পেপার ছিল 1970 তে ওটা 70s এর 50 বা 60s এর সেটা সাপোজিটলি যে মডার্ন থিওরি অফ পলিমার সেটা পুরোপুরি ওখান থেকে এসেছে ইনফ্যাক্ট ওনার কাজকে এক্সটেন্ড করে ডিজাইন যেটা পলিমার থিওরি 1995 নোবেল প্রাইজ পেয়েছিল সেটা বেসিক্যালি ওনার কাছ থেকে শুধু তাই না রেপ্লিকা মেথড বলে খুব ফেমাস মেথড আছে 1971 তিনি সেটা প্রথম ব্যবহার করেন এবং থিওরি অফ স্পিন ক্লাসেস এটার মধ্যে কারণ যেটা খবরের কাগজ পড়া বা বেশি নোবেল প্রাইজ সম্বন্ধে খবর রাখা অনেকে জানা যে খুব রিসেন্টলি 2021 সালে জিওর্জিও ব্যানার্জি যে নোবেল প্রাইজের পেয়েছে সেটা কিন্তু স্পিন ক্লাসের থিওরির জন্য রেপ্লিকা মডেলের জন্য এবং তার গ্লাস কাজটা কিন্তু এডওয়ার্ডের প্রথম পেপার থেকে শুরু করে দেয় তারপরে যে এডওয়ার্ড উইলকিনসন পেপার যেটা আমরা এই বললাম বুক অফ গ্রানুলার সারফেসেস তার সাথে ছোট্ট মডিফিকেশন করে মেরান কার্টার পারিজিয়ান আইডি চেনজান এটা তিন লোক এটা খুব ফেমাস ইকুয়েশন কার্টার পারিজিয়ান ইকুয়েশন যেটা এখন মডার্ন ফিজিক্সে মানে রিয়েলি মডার্ন ফিজিক্সে সবচেয়ে ইম্পর্টেন্ট ইকুয়েশন হচ্ছে এইটুকু হচ্ছে এটা প্রথম টার্ম দ্বিতীয় টার্ম আর লাস্ট টার্ম এটা হচ্ছে ইনভার্সিটি তার সঙ্গে কার্টার পারিজিয়ান একটা এক্সট্রা নন লিনিয়ার টার্ম ইকুয়েশন আপনি একটা লিনিয়ার নয় ইকুয়েশন ছিল এটা গ্র্যাভিটি মস প্যারাছে এটা নন লিনিয়ার হয়ে গেল এই নন লিনিয়ার বুঝেছিলেন এই কারণে থেকে আমরা বুঝেছিলাম যে গ্র্যানুলার সার্কিট যখন গ্রো করে তখন খাড়া করে না এবং ধানের উপর যখন গ্রো করে তখন এদিকে গ্রো করে ওই অ্যাঙ্গেলটা লাগার ফলে একটা এক্সট্রা টার্ম চলে আসে এই টার্মটা মানে কেপিডি ইকুয়েশন অনেক জায়গায় দাঁড়ায় যেটা বর্তমানে লাস্ট 20-25 বছরের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কারণ অনেকটা এটার মধ্যে রয়েছে আর যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আমাদের কাজে লাগবে আবার আমরা ভাবতে লাগছে সেটা হচ্ছে এই যে ডিফিউশন ইকুয়েশন আমরা এখন পয়েন্টটা বাকি রাখছি ডিফিউশন ইকুয়েশন মূল যে ব্যাপার সেটা একটা বললাম সেটাকে মিশিয়ে বলছি সেটা কেন সাথে খুব
সঙ্গে বোঝা যায় এই তো দেখা যায় মোটামুটি থিটাটাই দিয়ে বলে এইটা থিটাটাই আসপারে তাই তো লাপ্লাসিয়ান টাইপের ডেরিভেটিভ পুরো স্পেস ডেরিভেটিভ তাহলে ডিসটেন্স যদি আর হবে তো থিটাটাই আসপারে হবে তাহলে এই দুটিকে যদি ব্যালেন্স করতে হয় তাহলে আসপারে কি হবে তাহলে তাহলে হচ্ছে আটটা ডিসটেন্স with the theta travel, theta fluctuation travel করে সেটা হচ্ছে √3 ফাইনাল ভেলোসিটি কোনো কিছু যায় তাহলে তো ডিসটেন্স কি এর সাথে প্রপোর্শনাল এখানে কি এর সাথে প্রপোর্শনাল এটা স্কয়ার রুট অফ কি এর সাথে মানে অনেক আসছে কোনো ফাইনাল ভেলোসিটি যায় না এটা আমরা একটা জায়গা বললাম আর যদি এক্সাক্ট সলিউশন দেখো তাহলে এই ইকুয়েশনটা একদমই সলভ করা যায় স্ফেরিক্যাল সিমেট্রি ধরে খুব সহজে সলভ করা যায় এটা হলো সলিউশন ওটা দেখা দরকার নেই দরকার হচ্ছে এটা দেখা যায় e to power minus r square by 4 ইকুয়েশন টা আছে মানে বেসিক্যালি r square by এটার উপরে ডিপেন্ড করে একইটা তুমি থিটাকে 10 গুণ বাড়িয়ে দাও তাহলে কিন্তু ব্যাপারে 100 গুণ বাড়িয়ে দাও তাহলে 10 গুণ বড় r এর এক কাজ এমনি কোনো জিনিস কনস্ট্যান্ট ভেলোসিটি করলে সেটা তো 100 গুণ বেশি দিয়ে দেওয়া হচ্ছে না তুমি এই এটাকে 10 গুণ বুঝতে পারছো আইডিয়াল পড়ে নিলে থিটা কাজ দেওয়া হয় মানে সেটা একটু অঙ্ক করা আছে এই অঙ্ক তোমাদের সবাই চেনা হবে ইকুয়েশন দুদিকে ইন্টিগ্রেট করো এইটাকে জাস্ট ভলিউমের সাথে ইন্টিগ্রেট করছো ডি আর আমাদের ডি ডিমেনশনে ভলিউম মেজার এবার এদিকটা কি এটা ভলিউম ইন্টিগ্রাল অফ লাপ্লাসিয়ান লাপ্লাসিয়ান তো সবাই জানেন হচ্ছে ডাইভারজেন্স অফ এবি তাই তো তার জন্য ডাইভারজেন্স এর ভলিউম ইন্টিগ্রাল করা হয় ডাইভারজেন্স ভলিউম ইন্টিগ্রাল কি করব আমরা কোন ধরনের লাগাবো ফসফরাস লাগিয়ে দিলে এটা সার্ফেস ইন্টিগ্রাল হয়ে যাবে আর তার মানে হচ্ছে এই যে যদি সার্ফেসটা বহুতে না যেখানে যেটা মনে আছে এটা গ্রেডিয়েন্ট অফ ইন্টিগ্রালকে ফাইন্ড করে দেয় মানে এই যে ইন্টিগ্রালটা মধ্যে থিটা আছে এটা বলবো এটা কিন্তু সময়ের সাথে পাল্টে যায় সো থিটা ইজ কনজার্ভ তো আমরা এটা ওই চাই চিনি হতে বলছি এখানে মিল্ক কফি বলা আছে এক কথা আমি এক ড্রপ দুধ খাবো কফিতে সেটা আমরা দেখতে দেবো সেটা কি হয় কফিতে কফিতে দুধ খাওয়ার সুবিধা হচ্ছে পেট ভালো দেখা যায় এবং যদি বাড়ি থেকে নাড়াচাড়া না করে দেখতে চাও তাহলে দেখবে খুব আস্তে ছড়াচ্ছে কিন্তু দুধের পরিমাণ তো একই থাকে দুধের পরিমাণ তো বাড়ে টোটাল সেন্স বাড়িতে কনজার্ভ হবে স্প্রেডটাও ভেরি স্লো এইটুকুই আমার হবে এই জন্য এবার আমরা যেটা করবো সেটাকে মার্নিং একটা থিওরেম একটা প্রমাণ দেবো খেয়াল করো এই মডেলে কিন্তু এখন অব্দি কোনো ডায়নামিক্স নেই কোনো নড়াচড়া নেই শুধু অ্যাঙ্গেলটা পাল্টাচ্ছে এক জায়গায় দাঁড়িয়ে গেছে কাজে এখানে কিন্তু মার্নিং একটা থিওরেমটা কাজ করা উচিত কেন কাজ করে তাদেরকে প্রমাণ করার চেষ্টা করবো এই প্রমাণটা আদৌ পাঠ্যবইয়ের প্রমাণ নয় পাঠ্যবইয়ের প্রমাণে আমাদের এই ক্লাসিক্যাল মেকানিক্স বেসিক জিনিস পার্টিশন ভাবছে ইত্যাদি বসে এই প্রমাণটা কিন্তু সহজ ধরো একটা জায়গা আছে সেখানে কোনো নয়েজ নেই কোনো র্যান্ডম কিছু নেই এই সবকটা একদিকে পয়েন্ট করছে শুধু একটা পয়েন্ট একটু এটা দিকে একদিকে পয়েন্ট করে শুধু এবার শুরু হচ্ছে জিনিসটা এবার আস্তে আস্তে হবে এই যে বেঁকে থাকাটা এটা কি পুরো জায়গাটা ছড়িয়ে যাবে নাকি নিচে পড়ুন আস্তে আস্তে একই পেয়ে চলে যাবে এইটাকে এর উত্তরটা কিন্তু ডিমেনশন করে দেবে স্পেসের ডিমেনশন কি তার উপর কিন্তু ডিপেন্ড করে যে সবাই একদিকে চলে আসবে কিনা না এই যে ছোট শুরুর যে ছোট্ট বিচ্যুতিটা সেটা ছড়িয়ে যাবে সময় এই সময় কি হবে একটা মধ্যে এই যেহেতু বেঁকে আছে এর ধারের কাছে পুরো তাপ এই অ্যাভারেজ তাপ থেকে একটুখানি বেড়ে যাবে আচ্ছা এটা মোটামুটি কি সময় পরে কত দূর দিয়ে হবে না একটু পিকচারটা দেখো রুটি দূরত্ব অব্দি মোটামুটি এটা তো ইনিশিয়াল যে এরিয়াটা সেটা রুটি ডিস্টেন্স ছড়িয়ে যাবে আচ্ছা কিন্তু
যেটা খেয়াল করে কনজারভেশন মানে হচ্ছে এই যে ডিভিয়েশন গুলো মানে এইগুলো এমন জিনিসের সাথে যে অ্যাঙ্গেলগুলো করে আছে যদি আমি যোগ করে দিই সেই যোগফলটা কিন্তু পাল্টা হয়ে যাবে তাই না কনজার্ভ কারণ ইনিশিয়াল যে থিটা থেকে আসলে ছিল সেটাই ভাগ হয়ে যাবে এইবার যেটা দরকার সেটা হচ্ছে এর মধ্যে এই জায়গাটার মধ্যে কতগুলো এরকম পয়েন্ট আছে কতগুলো পয়েন্ট আছে সেটা কিসের উপর নির্ভর করবে এটা বলতে তাই তো এই বলতে কি করবো এইটা will depend on R3 of course ওই R3 যে রেডিয়াস অফ তিন বলতে গেছে কিন্তু it will depend on R3 next to D এটা এই স্মল d of the dimension আর কি করে দিচ্ছি মানে ডিমেনশন গুলো এক জায়গায় ক্যালকুলেট দিতে স্মল d আছে এই স্মল d ডিমেনশনাল স্পেসে R3 দূরত্ব অবধি কতখানি ভলিউম থাকে সেটা R3 তো D করতে পারে সামনে কি ফ্যাক্টর থাকতে পারে সেটা ইম্পর্টেন্ট মানে কি দ্য ডিভাইডেশন তবে আমার যে থিটাগুলোটা এটা এতগুলোর মধ্যে ভাগ হয়ে গেছে তাই বর্ড যেটা হবে সেটা কত টিপিক্যাল ডিভিশন এই থিটাগুলোকে এমনি ভাগ করতে হবে তাই এই হলো আমার মধ্যে আছে যে এই সময় এরর কত আর এরর টিপিক্যাল ভ্যালু কত এরর হচ্ছে এটা তো x থেকে কত হবে আর t সময় ধরে অ্যাকুমুলেট করতে গেলে nt টাইমস t হবে আর সেটা t যেহেতু r/2 আর nt যেহেতু r/3 সেটা প্রপোর্শনাল সাথে ফ্যাক্টরগুলো আছে ওদের যেটা হচ্ছে r/3 এইবার এখানে একটা রেজাল্ট লাগবে যেটা তোমরা অনেকেই জানো বা অনেকে অন্যভাবে দেখেছো তোমরা কি র্যান্ডম ওয়াক দেখেছো মানে র্যান্ডম ওয়াকের প্রবলেমগুলো আরে বেসিক্যালি ধরো কেউ যদি বাদিক ডান দিক সমান সমান প্রপোর্শনেট ও এক্সপোনেনশিয়াল ভ্যালু বাদিকে বা ডান দিকে সেট করে তাহলে সে নিশ্চয়ই t সমান পড়ে t টাইম কনস্ট্যান্ট টাইম দেবো এটা শুধু একদিকে যাচ্ছে না বাদিকে দিকে যাচ্ছে বাদিকে দিকে যাচ্ছে এবার সেখানে একটা ওই ডিফিউশনের একই রকম ব্যাপার যেটা হয় সেটা হচ্ছে যে তুমি যদি মোট কত দূরত্ব গেছে সেটা দেখার চেষ্টা করো সেটা স্কয়ার রুট অফ দ্য নাম্বার অফ স্টেপস সেপারেট করবে ওই ডিফিউশন দেওয়া হয় এক্স্যাক্টলি একই রকম তার মানে এই যে অনেকগুলো র্যান্ডম ভেরিয়েবল আছে এই যে র্যান্ডম এরর গুলো এটা তার মিন জিরো তার কিন্তু উপর তার যে সাইজ টিপিক্যাল সাইজ কি হয় স্কয়ার রুট অফ দ্য নাম্বার অফ স্টেপস তাহলে এই যে মিন ফ্লাকচুয়েশন যেটা হবে সেটা কি স্কয়ার রুট অফ দ্য টোটাল প্রবাবিলিটি দ্যাট প্রপোর্শন এন্ড মিন বাই পার নাম্বার অফ এরর তাই এই কি ভাগ করছি এটা জাস্ট এটা কি বসিয়ে দাও এই টোটাল নাম্বার অফ এরর হচ্ছে r = 2 এটা বসিয়ে দিলে r = 2 বাই 2 হচ্ছে স্কয়ার রুট অফ দ্য নাম্বার অফ এরর এই নাম্বার অফ এরর হচ্ছে r/3 তাহলে মোট এরর গুলো হবে এই যে একদিকে পয়েন্টটা চেষ্টা করছে তাহলে যেটা করতে গিয়ে বিচ্যুতি দেওয়া হচ্ছে সেই মোট সংখ্যাটা কিন্তু r1 - d/2 আসছে and e = এর সাথে ইকুয়াল করে দিলে প্রপোর্শন মানে কি r যেহেতু t the half এটা ইকুয়াল টু লাগে প্রপোর্শন t the half - d/2 তাহলে দেওয়া হলো কি না এই যে একদিকে পয়েন্টটা চেষ্টা করছে তার মধ্যে ফ্লাকচুয়েশনটা হচ্ছে বড় যে ফ্লাকচুয়েশনটা সেটা আমাদের ডিমেনশন আমরা জাস্ট ডিমেনশন দেখে বের করলাম কিন্তু হাফ মাইনাস d/2 এইবার যদি খেয়াল করো থিটা যদি ধরো 3 হয় হাফ মাইনাস 3 এটা কতদিন থেকে কিন্তু আর হাফ মাইনাস ধরো 3 হয় এবারে কতদিন থেকে দেখেন তিনের জন্য আমাদের পড়ো তাহলে যত সময় যাবে তত কিন্তু অ্যাভারেজটা কমে যাবে সেই দিকে অ্যাভারেজটা কমতে থাকবে কিন্তু যদি একটা দুই এক হয় বা দুইয়ের থেকে কম হয় তাহলে কিন্তু এইটা পজিটিভ তার মানে যত সময় যাবে তত কিন্তু মিন এরারটা পাবে এরার পার পয়েন্ট পার পয়েন্টটা পাবে
এই জিনিসটা এই যদি মানুষ ব্যাখ্যা করে এটা 2 বা 4 কম হয় এরকম কথা এখন তোরা কি বলতে পারবি যদি 2 হতো বা 2 ডিমেনশন যদি হতো তাহলে যেমন যদি 0 বা এটা একটা কনস্ট্যান্ট থাকে তা কিন্তু অনেক সময় এরকম পাওয়ারও যখন দেখা যায় অনেক সময় পাওয়ারটা 0 আসার মানে কি এমন না যে জিনিসটা কনস্ট্যান্ট পাওয়ারটা 0 আসার মানে হচ্ছে কিছু লগারিদম কোন পজিটিভ পাওয়ার থেকে অনেক আসে এইটা যদি তুমি ঠিকঠাক অঙ্কটা করো তাহলে এটা বেরিয়ে যায় যে d = 2 হলে এটা log r বা log of t এর মতো করে যায় সম্পর্ক ঠিক হবে আর d = 2 হলে তো তাই হচ্ছে করে এই হচ্ছে মার্কিং ব্যাখ্যা থিওরেমের এটা প্রমাণ ঠিক প্রমাণ করে কিন্তু বলে আছে মোটামুটি কেন তা বুঝতে পারছো আর যদি 2 এর বেশি হয় তখন কিন্তু যেহেতু অনেকগুলো বেশি নিউমেরিকের সাথে ইন্টারঅ্যাক্ট করছে কিন্তু অ্যাভারেজটা কমে যাচ্ছে ওই তোরা এনটা বেড়ে যায় আর কত বেশি হয় এই হলো আমাদের মার্কিং ব্যাখ্যা কিন্তু আমাদের এবার প্রশ্ন হচ্ছে লগ করলে কেন আচ্ছা এইবার যেটা যেহেতু আমাদের সময় আছে সেহেতু আমি আমাদের এটা আমি পড়ে আছি মোর মোহাম্মদ অ্যাপ্রোচটা আমি খুব বেশি ভয় দেখানো হতো আমাদের কিন্তু এইটা হচ্ছে অঙ্কটা কিভাবে অঙ্কটা পুরোটা ছোটা কথা পুরোটা অঙ্কটা হয়তো আমি শিখে গেছি শিখে যাবে ওদের মধ্যে ওই ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ পুরোটা অঙ্কটা সলভ করা গেলে পড়ে পড়ে উত্তরটা বের করা এটা দেখতে খুব ফটোফটো মনে না আসলে কিন্তু ফটোফটো নয় দেখ এবার আমরা দেখার চেষ্টা করছি যে এই যে মার্কিং ব্যাখ্যা থিওরেম যে বললাম সেটা স্ট্যাটিক যদি কিছু নড়ে তাহলে কেন এই প্রশ্ন হচ্ছে মোশন আমরা বলেছি মোশন ডিফিস ফ্যাক্টর অফ মার্কিং ব্যাখ্যা থিওরেম কিন্তু কেন এই উত্তরটা দুজন দিয়েছে জন ফোরার লাইট তাদের যে মডেল পেট্রোনাইজেশন মডেল মানে এটা হচ্ছে হাইড্রোডাইনামিক মডেল মানে পাখির ঝাঁকটাকে ধরো আমরা এটাও জানি ধরো একটা লিকুইড যখন ফ্লো করে লিকুইডটা তো কন্টিনিউয়াস নয় সেটার মধ্যে মলিকিউল আছে মলিকিউলের মধ্যে ভাগ আছে কিন্তু আমাদের লিকুইডটা কন্টিনিউয়াস ধরনের কাজ করতে পারে সেখানে কোনো কন্টিনিউয়াস লিকুইডটাই আমাদের চোখে পড়ে আমাদের ভেতরে যে ভাগগুলো আছে ভেতরে মলিকিউল থেকে যেগুলো জানতে গেলে মানে কাজকর্ম আছে আর পাখির ক্ষেত্রে আমরা যেটা করি সেটা অন্য সেটা হচ্ছে পাখির ঝাঁকটাকে আমরা একটা কন্টিনিউ আমাদের ঠিক করতে পারি করলে যে মডেলটা আছে বলে হাইড্রোডাইনামিক মডেল অফ ফ্লকিং আর এটা অ্যাক্টিভ ম্যাটার যেটাতে বলা হয় সেন্ট্রাল থিম এই ইকুয়েশন দুটো ইকুয়েশন এটাতে এই হচ্ছে 2 আর এই হচ্ছে 4 আর ইকুয়েশনটা তো ভয় দেখানোর জন্য লাগছে রাখা দেখতে খুব ফটাফট প্রচুরটা কিন্তু এইটা পুরো কেন আছে না বোঝাটা কিন্তু খুব শক্ত কিছু না খুব সহজেই মনে হ্যাঁ অবশ্যই শক্ত করে মানে কম্পিটিশনে খাটতে হয় কাজে খুব সহজে উত্তর দিয়ে তা হয় আজকাল কম্পিউটার নিউমেরিক্যাল সলভ করে বলে যে অ্যানালিটিক্যাল মডেল আচ্ছা এরপরে এই মডেলটা কেন এরকম ছিল করতে আমরা জানছি না সময় লাগে পরে নিয়ে কথা বলবো তাই সেটা কথা হচ্ছে শক্ত দেখছিস দাম দেখছো এই টার্মগুলো কিন্তু বোঝাটা খুব শক্ত নয় কেন আবার দিচ্ছি এবার দেখো যে ব্লকটা কথা বলে যে ব্লকটা ধরে ঝুলিয়ে যাচ্ছে এইটা দিয়ে আমরা মার্কিং ব্যাখ্যা থিওরেমের কথা বলি যেটা দেখা যাচ্ছে যে এবার কিন্তু একই জিনিস বলছি কিন্তু এবার কিন্তু নোট দেবে তাহলে যে দেখা যাবে যে আমরা যেটা ধরে নিয়েছিলাম যে স্পেক্ট্রাম ডিফিউশন ডমিনেটেড এই ছড়াটা ম্যাগনেটিক মতো ডিফিউজ করবে রুটির মতো যে সাইজের স্পেক্ট্রাম হচ্ছে এটাকে ডিফিউশন ধরে নিয়ে করা এই ডিফিউশন ডমিনেশনটা কিন্তু অ্যাকচুয়ালি থাকে না যখন জিরো নয় অ্যাটলিস্ট 4 এর বেশি ডিমেনশনে থাকে 4 বা 4 এর বেশি কিন্তু 3 বা 2 ডিমেনশন থাকে না কেন সে আর্গুমেন্ট দেওয়া আচ্ছা এটা এরকম যদি আমি প্রমাণ করতে যে এটা ঠিক নয় তা সে প্রমাণ করা অঙ্কের খুব সহজ উপায় হচ্ছে কন্ট্রাডিকশন ধরে নাও যে ঠিক ধরে নাও ডিফিউশনের মতোই হয় কারণ আমরা ধরে নিচ্ছি যে ফ্লাকচুয়েশনটা ইউনিটি ডিসটেন্স ধরেই টাইম ইউনিটিতে ইউনিটি দূরত্ব হয়ে যাচ্ছে এইবার ধরো তার বাকি ছাড় আছে
আর কোনো একটা পাখি তার সাথে থিটা অ্যাঙ্গেল করে দিচ্ছে, তাহলে তার বেগটা নিশ্চয়ই বেগের কম্পোনেন্ট গুলো ঠিক মিলছে। নাও দুটো কম্পোনেন্ট হবে, একটা ট্রান্সভার্স কম্পোনেন্ট, এই কম্পোনেন্ট পারপেন্ডিকুলার টু দ্য ডিরেকশন ইন দ্য সারফেস লাইন। এইটা হচ্ছে ভিডিও সাইন থিটা। তোমরা সবাই জানো থিটা ছোট হলে ভিডিও সাইন থিটা হচ্ছে ভিডিও থিটা। তাহলে ট্রান্সভার্স স্পিডের ম্যাগনিটিউড মোটামুটি ভিডিও থিটা, আর লংজিটিউডাল স্পিডের ম্যাগনিটিউড কত? ভিডিও কস থিটা। কিন্তু ভিডিও কস থিটা আর ভিডিও যেটা গড় ভেলোসিটি তার মধ্যে তফাৎ কিন্তু অনেক কম। লংজিটিউডাল যে ফ্লাকচুয়েশনটা সেটা কিন্তু ট্রান্সভার্স অনেক কম। এই যে গ্যাপটা, এটা হচ্ছে পুরো প্রসেস দিয়ে উঠছে, আর এর যে ওই দিকে কম্পোনেন্ট সেটার মধ্যে গ্যাপটা শুধু এই সবুজ ভিডিও টু 1 minus cos। তবে এটা আমাদের সবার অ্যাঙ্গেলটা ছোট হলে এটা থিটা স্কয়ার বাই 2 শুরু হবে। ছোট থিটার জন্য থিটা তো বড়, থিটা স্কয়ার তাহলে অনেক ছোট। এই ট্রান্সভার্স ফ্লাকচুয়েশনটা বেশ বড় কম্পারেটিভলি। লংজিটিউডাল দিকে যেদিকে চাপটা উঠছে সেদিকে কিন্তু ফ্লাকচুয়েশনটা বেড়ে গেছে। তার মানে ওরাল অফকোর্স এখানে কি হচ্ছে, ব্লকটা এক জায়গায় নেই, ব্লকটা এগিয়ে যাচ্ছে পুরো চাপটা উঠছে, কিন্তু এই এগিয়ে যাওয়াটা পুরো একসাথে হচ্ছে সেটা দেখার জন্য আমরা এই ভিডিওটা দেখছি। যেদিকে ঝাঁকটা এগোচ্ছে সেদিকে কিন্তু এই ডিভিয়েশন থাকা সত্ত্বেও গতিটা মোটামুটি একই, এই ব্যাপারটা খুব কম। তার পারপেন্ডিকুলার দিকে কিন্তু গতিটা খুব একটা কম নয়, সেটা ইম্পর্টেন্ট। আচ্ছা, আবার ওই আর রুটটি ধরে নিয়ে ধরে নিচ্ছি যেটা কাজ করছে, তাহলে আমরা আগে থেকে ক্যালকুলেশন করলাম ঠিক সেভাবে রুট কিন্তু বাই ফ্লাকচুয়েশন, এটা আগে বের করছি আমরা 1 minus d by 2 হবে। এটা দিদা হাফ মাইনাস d by 4 এখান থেকে আমরা বলছিলাম যে এটা ডিরেক্ট থেকে কোথাও যাচ্ছে সহজে গন্ডগোল হয়। কিন্তু এটা ইম্পর্টেন্ট, সেটা হলো ট্রান্সভার্স রিলেশন স্প্রেডটা। তো বেসিক্যালি এই ট্রান্সভার্স ভেলোসিটি v পারপেন্ডিকুলার তার রুট মিনস বাই 1 আর d by 2 এটা তো থিটা ভিডিও থিটা, তাহলে কোসেক থিটা স্কয়ার আর এটা তো করে তাহলে ট্রান্সভার্স রিলেশনের স্প্রেডটা হচ্ছে প্লাস d by 2 মাইনাস d by 4। তাহলে এই স্কয়ার করো, এমনি স্প্রেড যেটা হচ্ছিল সবাই একসাথে একই দিকে উঠছে, জাস্ট ডিফিউশনের জন্য সেটা দুটি করবে। ট্রান্সভার্স দিকে তার সাথে একটা এক্সট্রা স্প্রেড আছে, সেই স্প্রেডটা হচ্ছে জিনিসটা ভেলোসিটি গুলো একদিকে বাড়বে, সেটা হচ্ছে এরকম। But the important is this drift, a diffusion ক্ষেত্রে থেকে বড় হয়ে যাবে কখন? ওকে, ডিরেকশন অফ ডেল্টা এক্স বাই ডব্লিউ টি বছর কি হলো 1 বাই d বাই 4, মানে d যদি 4 এর থেকে ছোট হয় তাহলে এটা পেছনে পজিটিভ। তার মানে যত সময় যাবে তত ট্রান্সভার্স যে ডিভিয়েশনটা হচ্ছে সেটা কিন্তু ডিফিউশন যখন ছড়ানো হচ্ছে তার থেকে বেশি বড় হয়ে যাচ্ছে। এই ডিফিউশন ডমিনেশনটা ধরে দিয়েছে যে মুক্তির মধ্যে কিন্তু ছড়াচ্ছে, সে কিন্তু হবে না, তার থেকে বেশি ছড়াচ্ছে। কতটা বেশি ছড়াবে সেটাও কিন্তু এস্টিমেট করা যায়। ধরুন এখানে ধরে দিতেই পারি যে যখন ছড়াচ্ছে এইদিকে লংজিটিউডের দিকে তো খুব একটা ব্যাপার নেই, সেটা কিন্তু এক জায়গায় নেই, পুরো ঝাঁকটা একসাথে এগিয়ে যাচ্ছে, কিন্তু তার মধ্যে এই যে এইদিকের যে ছড়ানোর ব্যাপারটা এই রুটটির মধ্যে হচ্ছে আগের মতো। আমরা এখন দেখলাম ট্রান্সভার্স ডিরেকশনে ছড়ানোটা বেশি লাগে, তো এই সাথে একেবারে গিয়ে থাকলাম, এটা তার মধ্যে বলছিলাম জানি সেটা কিভাবে বের করবো, সূত্র কিন্তু বসে সূত্র যে এবার আমাদের বের করতে কতগুলো পাখি এর মধ্যে আছে, এটা কিসের সাথে বসে এটা বন্ধের সাথে বন্ধটা কিভাবে বের করা যাবে, এদিকে রুটটি আছে আর তার সাথে ডি, এটা ডি ডিমেনশন আছে, তো তাহলে এদিকে যদি রুটটি হয় তার সাথে পারপেন্ডিকুলার d মাইনাস 1 না ডিমেনশন আছে, সেটা কিন্তু বৃত্তের ডাব্লিউটি হয়, তাহলে ডাব্লিউটি তো বাই d মাইনাস 1 সেটা বাই কিন্তু মানে এখানে কোনো ফটোফটো কিছু নেই, এটা চাই the number of errors in time কি কত, এই হচ্ছে number of toppers এতগুলো টপার আছে এর মধ্যে, এরর কতগুলো হবে ঠিক কি এর সাথে প্রশ্ন আছে, যতগুলো আছে আর ততগুলো তত টাইম আছে, এই তিনটি আর সেই আরএমএস এরর সেটা কি সাথে প্রপোর্শনাল, টাইম the number of errors divided by the number of things, এটা আগে প্রশ্ন।
কভার হচ্ছে এবার যেহেতু আগে ছিল যে এনপিটা ওই রুটটির সাথে উদ্বায়িত সাথে প্রপোর্শন এবার কিন্তু না রইল না, কারণ আমি এটা এই এনপিটা বলছি এটা একদম ফ্র্যাকচার দিয়ে সহজ খেলা করে নিলাম। তাহলে এবার একটা জিনিস খেয়াল করে ডাব্লিউটি যেটা সেটা আমাদের এক্সকিউজ আছে, এটা নিয়ে বললাম যে ডাব্লিউটি এই ডাব্লিউটিটা হচ্ছে বেসিক্যালি আমরা ডেল্টা এক্সপেক্টেড ইজ ডাব্লিউটি। তাহলে ভিডিও স্কয়ার রুট অফ থিটা স্কয়ার যেটা ভিডিও টাইম থিটা এভারেজ ভিডিও থিটার মতো তার এভারেজ ভ্যালু এখানে বেসিক্যালি এইসব আছে। তাহলে আলটিমেটলি যেটা হচ্ছে দুদিকেই ডাব্লিউটি আছে আমরা দেখব, মানে ডাব্লিউটির উপর ডিপেন্ড করে কতগুলো ফ্লকার আছে, কত লজিক তাহলে কতগুলো ফ্লকার আছে, কতগুলো ভয়েড আছে, তার উপর নির্ভর করে কতগুলো এরর হচ্ছে, এই এররটা আমরা ডেল্টা থিটা দিয়ে ওরা আমরা একটা ক্যালকুলেশন ইকুয়েশন পাচ্ছি। আর সেটা আমরা দেখতেই পাচ্ছি যে ডাব্লিউটি আসছে না। আর ফ্লাকচুয়েশন ইন দ্য ডিরেকশন যেখানে আমরা ওইটা বসি ডাব্লিউটা এখানে বসি এটা ফ্র্যাকশন একটু খারাপ ওই করে এটা তাহলে দাঁড়ালো এই যে যখন জিনিসগুলো এগোচ্ছে কোনো একদিকে ছাকে যখন যাচ্ছে তখন রুট মিন স্কয়ার ফ্লাকচুয়েশন যেটা আগের মতো থিটা হাফ মাইনাস ডিভাইড টু এটা মানে আমি এই ফর্মুলা কারণটা কিন্তু খুব সোজা, এত সব অঙ্কের মধ্যে কারণটা হচ্ছে এই যে ছাকে যদি এগোতে থাকে তখন কোনো কিছু থাকে সে সরে যাওয়ার ফলে সে আরো অনেক বেশি লেবার থেকে ইনপুট করতে পারে। কাজে অটোমেটিক্যালি এটা দাম লেবার দেখো এখানে d = 2 বসাই তাহলে কিন্তু লেবার নেগেটিভ থাকবে, তার মানে কি যত সময় যাবে তত কিন্তু রুট স্কয়ার এটা কমে আসবে পার্ট তো যদি দুই ভাগ বেশি হয় তাহলে ফ্লাকচুয়েশন ইন ডিরেকশন যে বিভিন্ন দিকে তারা ঘুরছে সেটা কিন্তু আস্তে আস্তে কমে গিয়ে বিরোধী দিকে যেটা হচ্ছে ফ্লাকচুয়েশন সবাই একই দিকে যাচ্ছে। So this is basically and highly non-mathematical but pretty reasonable description. এরপরে আমাদের ম্যাথমেটিক্যাল অনেক রিফাইনমেন্টস আছে ইত্যাদি ইত্যাদি। কারণ প্রশ্ন হচ্ছে এগুলো কেউ করতে চায় সে কোথা থেকে করতে পারে। অধিকাংশ সময় বেশ দীর্ঘ একটা সিটিং অফ রেফারেন্স দিতে হয়। এখানে এই বিষয়ে খুব সুবিধা আছে, সুবিধাটা হচ্ছে এটা এতই মডার্ন বিষয় যে এতে পেপার আছে কিছু টেক্সট বই গেল বছর আমি বলতাম নেই, এই বছর প্রথম টেক্সট বইটা পেয়েছি। এটা ওই জন মডেলের প্রোডাক্ট তার এবং তোমরা যারা ছাত্র আছে এখানে তাদের সবাইকে আমি বলবো ফার্স্ট ইয়ার না সেকেন্ড থার্ড ইয়ারে গিয়ে কিন্তু তোমরা এই বইটা পড়ে দেখতে পারো বা এমএসসি তো বটেই, কারণ বইটা অনেক তথ্য ভীষণ ভালো করে লেখা, ভীষণ ভালো করে বোঝানো এবং এখানে অনেক ইভেন অনেক জিনিসগুলো ধরো ক্লিয়ার করে পারে ক্লিয়ার ট্রান্সফর্ম করে পারে সেগুলো এখানে খুব ভালো করে বুঝতে পারবে। সেটা তোমরা অঙ্কের বই যা করেছো বা যা করেছো ওতে বেশি ভালো করে এটা করে একটাই সমস্যা প্রথম এডিশন সবাই বেরিয়েছে কিছু টাইপ আছে, তাহলে এই বইটা সত্যি ভীষণ ভালো। সুবিধা হচ্ছে একটি বই আছে মানে টেকনিক্যাল বই আছে আপনারা বই কিন্তু এই রেফারেন্স আবার শেষ Any questions? Hey, Good morning, sir. আমার প্রশ্ন ছিল যে বেসিক মডেল বা অ্যালগরিদম আর আর্নি ওয়ার্কম্যান থিওরাম এগুলো এতটা গুরুত্বপূর্ণ মানে এদের গুরুত্ব মানে অ্যাপ্লিকেশন। আচ্ছা গুরুত্ব মাইনিং ফ্যাক্টর থিওরাম দেখো প্রথমত মাইনিং ফ্যাক্টর থিওরাম কাজ করে টু ডিমেনশনাল। তাহলে আমাদের বড় কিছু ডিমেনশনাল বলা হচ্ছে আজকাল একটা হচ্ছে যে ফিজিক্স যখন করা হয় তখন কোথায় লাগবে সেটা যদি করা হয় সেটা যদি অনুদান আজকাল থেকে টু ডিমেনশনাল সিস্টেমে সরাসরি মানে আজকাল আমরা তৈরি করতে পারি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অনেক কিছু টু ডিমেনশনাল বিহেভিয়ার আছে, কাজে সেখানে কোনো অর্ডার হয় না
তার কিন্তু গুরুত্ব সত্যি অপরিসীম। এখন সেটা তোমরা ধরো অর্গানিক রিকর্ডিং এর কি গুরুত্ব ছিল আমাদের একটু পরে কি করিয়ে রাখছি এখন করিয়ে রাখছি এখন সেকেন্ড ইয়ার একটু পরে হয়তো আরো ভালো করে বোঝানো যেত যে তোমরা একটু ফেস ট্রানজিশন করে দেখতে পাচ্ছ যে অর্গানিক রিকর্ডিং খুবই গুরুত্বপূর্ণ। স্যার ভিক্সি অ্যালগরিদম লিখছিল মানে মার্কেট হ্যাঁ তাহলে বিচেক অ্যালগরিদম শুরু হয়েছিল জাস্ট পাখির ছাপ বোঝানো, কিন্তু পাখির ছাপ শুরু নয়, এরকম প্রচুর জিনিস যেটা বোঝানো জিনিস কোনো জিনিস যদি অনেক কিছুকে একসাথে বোঝানো পারে এবং বিচেক এটা তো প্রথম বিচেক মডেল, তারপর তার মডিফিকেশন হয়েছে, অনেক কিছু করা হয়েছে। তার ফলে এটা কিন্তু এখন লাস্ট 20 বছরের মধ্যে সবচেয়ে অ্যাক্টিভ ফিল্ডগুলো মধ্যে এখন প্র্যাকটিক্যাল কাজে প্রচুর জায়গায় লাগে। তার মধ্যে হচ্ছে ধরো অনেক জায়গাতেই স্পেশালি মেডিকেল সায়েন্সেও লাগে যে শিরা মধ্যে দিয়ে ব্লাড ফ্লো কিভাবে হয় সেটা বোঝার জন্য অনেক সময় কাজে লাগে, অনেক জায়গায়। Further questions? Our questions is already जोड़े वाले right. এবার যখন মোশন আছে নন ফিজিক্যাল সেটা সম্ভব, এবার যদি এটা একসময় থেকে মোশনটা জাস্ট তাহলে আবার ওই যদি বাকিগুলো উত্তর থাকে তারপরে সাকসেশন হতো, সাকসেশনগুলো অল্প অল্প করে বাকি থাকতো, তাহলে কি করবো যাকে একদম ধারে যারা আছে তারা মাঝখানে এটা বেসিক্যালি ধরো পাখিটা যখন গিয়ে আলটিমেটলি ঘুমায় রাত কোনো গাছের উপরে ব্যবহার করে তখন তারা একদিকে পারে সেটা অবশ্য করা উচিত না। Many thanks. Now I will call Dr. Sandeep Bhattacharya to give the interview to Professor.